সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার। টিটুকে সরিয়ে হাসিনার আইনজীবী হলেন আমির। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সহ ইসিতে জামায়াতের 4 প্রস্তাব। সরকার জনদুর্ভোগ তৈরি করছে, অভিযোগ ইশরাকের। জাতীয় সনদ তৈরিতে সব পক্ষকে ছাড় দিতে হবে বললেন ডক্টর আলী রিয়াজ। আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। এবং পলিথিন অব্যবস্থাপনার কারণে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে, প্রধান উপদেষ্টার মন্তব্য। জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। এবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের এই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 22 জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করে মামলা করে বিএনপি। পরে গত রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে ডিবি। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আদালত অবমাননার মামলায় পলাতক শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার পরিবর্তে নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামীপন্থী আইনজীবী আমির হোসেনকে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই সিদ্ধান্ত নেন। ওয়ালিদ সিদ্দিকী রিপোর্টে বিস্তারিত। 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন মন্তব্যের জেরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলার শুনানির দিন ধার্য ছিল আজ। মূলত স্বার্থ সংশ্লিষ্ট বিরোধী মনোভাব নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমি 2013 থেকে নিয়মিত আমি যা অসঙ্গতি, সরকারের যে সমস্ত অসঙ্গতি ছিল এইসব নিয়ে আমি পোস্ট দিয়েছি। তো কন্টেম্প পিটিশন এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা। সে বিবেচনা করে, এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমাকে প্রত্যাহার করেছি। মামলার প্রস্তুতি নিতে অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামানকে 1 সপ্তাহ সময় দেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন 2 জুলাই। সিনিয়র অ্যাডভোকেট AY মশিউজ্জামান সাহেবকে মামলায় সহায়তা করার জন্য অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আজকে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন এবং মামলায় প্রস্তুতির জন্য উনি 1 সপ্তাহ সময় চেয়েছিলেন। ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করে এই মামলা পরবর্তী শুনানির তারিখ 2রা জুলাই 2025 দিন ধার্য করেছে। এর আগে মামলার বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে অ্যামিকাস কিউরি নিয়োগ দেন ট্রাইব্যুনাল এবং শেখ হাসিনার পক্ষে ন্যায় বিচারের স্বার্থে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। আমিনুল গনি টিটু সাহেব। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, দলীয়ভাবে ভোট হলে দলের সরকার তার প্রার্থী জয়ী করে নেয়, তাই নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে। জামায়াত ইসি পুনর্গঠন চায়নি জানিয়ে তিনি বলেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের পর নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেহেতু এই কমিশনে আস্থার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে বৈঠকে নির্বাচন কমিশনের কাছে পিআর পদ্ধতি চালু, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং নির্দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলে ধরে জামায়াত।
রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী দিনে যখন আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য ইলেকশন কমিশন আস্থার সাথে জনগণের সহযোগিতা, স্টেক হোল্ডার রাজনৈতিক দলের সহযোগিতা এবং তাদের আরও আনুষঙ্গিক যত প্রয়োজন সেগুলোকে এনশিওর করে সামনে আগাবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, জাতীয় সনদ তৈরিতে সবার পক্ষ থেকে ছাড় দিতে হবে। এমনটি হলে জুলাই আন্দোলনের মতো সনদ তৈরিতেও ঐক্যমতে পৌঁছা সম্ভব বলে আশা করা যায়। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের ৬ষ্ঠ দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা জানান। এ সময় তিনি আরও বলেন, জুলাইয়ের আগেই ঐক্যমত্য কমিশনের আলোচনা শেষ করতে চান। এই ক্ষেত্রে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের বৈঠকে আলোচনা হচ্ছে রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও নারী প্রতিনিধিত্ব নিয়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে, যা পৃথিবীর ভারসাম্যকে নষ্ট করছে। তাই প্লাস্টিক ও পলিথিন বর্জনের আহ্বান জানান তিনি। বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। রকিব মানিকের রিপোর্টে বিস্তারিত। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, পলিথিন ও প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে। প্লাস্টিক এমন জিনিস হয়েছে যা পরিবেশকে হুঙ্কার দিচ্ছে। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। এটা শুধু প্লাস্টিকের জন্য, আরো বহু জিনিস আছে। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে। প্রধান উপদেষ্টা আরো বলেন, যুদ্ধ বিগ্রহ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রকৃতির সাথে তাল না মিলিয়ে উল্টো পথে চলছে মানুষ। জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে। যুদ্ধ বিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার, অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কিন্তু সেই চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না, সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ। এটা প্রকৃতির দোষ না, আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। প্লাস্টিকের দূষণ রোধে জেগে উঠতে হবে, এমনকি এর সমাধান করতে হবে, না হলে অস্তিত্ব হুমকির মুখে বলেও জানান সরকার প্রধান। আমি আশা করি সকল জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা চলবে এবং উৎসাহের সঙ্গে চলবে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের দাবি দেওয়া এবং আইন আদালত তোয়াক্কা না করে জনদুর্ভোগ তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এ সময় লাগামহীন বক্তব্য না দিতে আসিফ মাহমুদকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে জড়ালে আন্দোলন নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলমান আন্দোলন, সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে সম্প্রতি গণমাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের অবমাননাকর দাবি ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ সহ সামরিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। জনগণকে সুবিধা বঞ্চিত করে এর দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে দেয়ার কুচক্রান্ত বাস্তবায়ন করতে চেয়েছিলেন তারা। সংবাদ সম্মেলনে নগর ভবনের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আন্দোলনকারীদের উপর হামলার নিন্দা জানিয়ে ইশরাক হোসেন বলেন, হামলাকারী আসিফ মাহমুদের ঘনিষ্ঠজন। বর্তমান উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে, আদালতের রায় যাই হোক, আইন আদালত যাই বলুক, তারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে দিবে না।
এটির পেছনে আমি মনে করি সম্পূর্ণ রাজনৈতিক কারণ রয়েছে এবং ঢাকা শহরের একটি কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা যে তারা করে চলেছে একটি নতুন গঠিত রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য। আসিফ মাহমুদ ঢাকাবাসীকে পশুর সাথে তুলনা করেছেন উল্লেখ করে তিনি বলেন, এ কারণে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ঝড় বৃষ্টি তীব্র রোদ উপেক্ষা করে দিনের পর দিন শারীরিক ও মানসিক পরিশ্রম করে আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে এই একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে। এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে। এ সময় এনসিপি নেতাদের ওয়ার্ড পর্যায়ে সচিব পদে নিয়োগ দেওয়ার বিষয়েও অভিযোগ করেন ইশরাককে মিসগাইড করা হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনাকে মবের রানী আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, কারণ বাজারে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে মব সংস্কৃতি শুরু করেছিল আওয়ামী লীগ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত সমাবেশে তিনি এই কথা জানান। তিনি এই সময় আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা বিএনপি নেতাকর্মীদের দেয়া হয়নি। এ সময় তার নিজের করা মামলায় সাবেক ডিবি প্রধান হারুন সহ বিপ্লবকে গ্রেপ্তার না করায় স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করেন জয়নুল আবেদিন। নির্বাচনের আগে এনসিপির 200 আসন জয়ের কথা বলা কিসের ইঙ্গিত প্রশ্ন তুলে তিনি বলেন, দিনের ভোট রাতে করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে এই লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে 10 আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এবার সারা দেশে মোট 12,51,111 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে সাধারণ 9টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 10,55,000-এর বেশি, আলিম পরীক্ষার্থী 86,000-এর বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী 1,09,000-এর বেশি। দেশের 2,797টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারও পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধে, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে দেশের সব কোচিং সেন্টার আগামী 15 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের 25তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান HTM কাদের নেওয়াজ। এছাড়াও সভায় পরিচালক মাহমুদা বেগম, পরিচালক হোসনে আরা বেগম, পরিচালক তসমিয়া রহমান সহ কোম্পানির উদ্যোক্তা এবং শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন। সভায় 2024 সালের আর্থিক বিবরণী, পরিচালকদের প্রতিবেদন এবং 10% নগদ লভ্যাংশ প্রদান অনুমোদিত হয়। এছাড়াও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডকে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স PLC করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সংবাদ শেষ করব এক ভিন্ন ধর্মী উদ্যোক্তার গল্প জানিয়ে। কর্মচারী থেকে আজ 6টি প্রতিষ্ঠানের মালিক। শুনতে অবাক লাগলেও রাজধানীর মোহাম্মদপুরের বিখ্যাত নূর বিরিয়ানি হাউসের কর্ণধার সোহেল রানার গল্পটা এমনই। কঠোর পরিশ্রম আর প্রচেষ্টায় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। শাহরিয়ার মাসুমের রিপোর্ট জানাচ্ছেন মাঝহারুল আমিন শুভ। মাদারীপুরের কালকিনির ছোট্ট গ্রামে ছোট থেকেই জীবনযুদ্ধের তরি বয়ে বেড়াচ্ছেন সোহেল রানা। 5 ভাই ও 1 বোনের মধ্যে বড় সোহেল রানা 2000 সালে বাবাকে হারিয়ে হাল ধরেন পরিবারের। ছোট্ট ভাই বোনদের মুখে দুবেলা খাবার তুলে দিতে ছুটে আসেন যান্ত্রিক নগরী ঢাকায়। একটি রেস্টুরেন্টে প্লেট ধোয়া থেকে শুরু। এরপর 2001 সালে 300 টাকা বেতনে কাজ শুরু করেন আরেকটি হোটেলে। সেখানে ধীরে ধীরে পারদর্শী হয়ে ওঠেন রান্নায়। 2011 সালে নিজেই শুরু করেন হোটেল ব্যবসা। পরের খেতে মরিচ তুইলা 20 টাকা নিয়ে আমি প্রথম আসলে ঢাকায় আসি। ছোটকালে যে শিশু শ্রম বলে, আমি ওই সময় থেকে আমি কাজ শুরু করছি। আমার বয়স যখন 12 বছর, আমি তখন থেকে আমি হোটেলে কাজ শুরু করছি। আমি 3 মাস বেতন ছাড়া কাজ করছি। আলহামদুলিল্লাহ এখন আমার ঢাকায় 6টা আউটলেট আছে। আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটাকে ভালো বলবেন, খারাপ হলে কোনো আপনার কাছে খারাপ লাগলে সেটা আমাদেরকে বলবেন, আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। নূর বিরিয়ানি নামে প্রথমে কাটাসুরে ব্যবসা শুরু করলেও বর্তমানে রাজধানীর কৃষি মার্কেট, মোহাম্মদপুর 4 রাস্তা, রায়ের বাজার, পোলপাড় এবং শ্যামলী সহ মোট 6টি নূর বিরিয়ানির ব্রাঞ্চ চলছে সুনামের সঙ্গে। আমরা শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, খুব ভালো চলতেছে, খুব মানুষের খুব
ভালো সারা পাইতেছি। সরিষার তেলের কাচ্চিটা পাকানো হয়, এই কারণে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সরিষার তেলের তেহারি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ এখানে আমাদের কাস্টমার রেসপন্স অনেক ভালো, অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে কাস্টমার আসে। অসাধারণ খাবারের স্বাদ এই প্রতিষ্ঠানকে দ্রুত জনপ্রিয় করে তোলে। দূর দূরান্ত থেকেও ভোজন রসিকরা ছুটে আসেন নূর বিরিয়ানির স্বাদ নিতে। আমরা অনেকটা ফিল করি যে এটা আমাদের ঘরের খাবারই, এবং তৃপ্তি সহকারে আমরা এটা খাচ্ছি আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে বিরিয়ানি নিলে লাগলে বেশিরভাগ এখানে আসি, এখানে বিরিয়ানিটা খাইয়া খুব তৃপ্তি পাই। এই যে পার্সেল নিলাম একটা বাসার জন্য। একসময় মাথার নিচে ইট দিয়ে রাত্রি যাপন করা সোহেল রানার প্রতিষ্ঠানে আজ কর্মসংস্থান হয়েছে শতাধিক মানুষের। তার জীবনযুদ্ধের গল্প অনুপ্রাণিত করে অনেককেই। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। আর এরই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার। টিটুকে সরিয়ে হাসিনার আইনজীবী হলেন আমির। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সহ ইসিতে জামায়াতের 4 প্রস্তাব। সরকার জনদুর্ভোগ তৈরি করছে, অভিযোগ ইশরাকের। জাতীয় সনদ তৈরিতে সব পক্ষকে ছাড় দিতে হবে বললেন ডক্টর আলী রিয়াজ। আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। এবং পলিথিন অব্যবস্থাপনার কারণেই জীববৈচিত্র্য ধ্বংসের মুখে, প্রধান উপদেষ্টার মন্তব্য। জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। এরপর বিকেল 5টায় রয়েছে আমাদের দেশ সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।